আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহের ন্যায় আবারও এ সপ্তাহে আমি দ্বিতীয় ক্লাসটি নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা যারা কোরআন শিখতে চাচ্ছেন সহজ পদ্ধতিতে, তাদের জন্য এই বিশেষ ক্লাসগুলো তো ধারাবাহিকভাবে আমি ইনশাআল্লাহ দিয়ে যাব। আপনারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই এখন থেকে শুরু করতে পারেন। প্রতিদিন 10 মিনিট 20 মিনিট সময় দেন, তাহলে ইনশাআল্লাহ এই অল্প সময় থেকে এক সময় দেখবেন আপনি অনেকটা শিখে ফেলেছেন, অনেকটা আপনার হয়ে গেছে। তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করছি। মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিন। আরবি হরফ 29টি। গত ক্লাসে 29টি হরফ শেখানো হয়েছে, দেখানো হয়েছে। তো আজকে 29টি হরফের মাঝের রূপ, শেষের রূপ, শব্দের শুরুতে কিভাবে আসে, শব্দের মাঝে কিভাবে আসে, শব্দের শেষে কিভাবে আসে, এগুলোই আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের 1 নম্বরে আলিফ আসছে। আলিফ এভাবে একটা হচ্ছে মূল রূপ। কোন শব্দের শুরুতে কিংবা আমরা যেমন আলিফ লাম মিম পড়ি, যেটা আয়াতের শুরুতে এভাবে আসে। শব্দের শুরুতে আলিফ ঠিক এভাবে আসে, শব্দের মাঝে কিংবা শব্দের শেষে। এই খেয়াল করতে হবে, যদি এই দিক থেকে ডান দিক থেকে মিলানো থাকে তাহলে এটা আলিফ, যদি এর পরে না মিলানো হয় আলিফ, আর যদি মিলে যায় তাহলে লাম। আলিফ আর লামের মধ্যে এটাই খেয়াল রাখতে হবে যে লাম বাম দিকে মিলে, আলিফ ডান দিক থেকে, বাম দিকে মিলে না। তারপরে আমরা আসি বা। বা হরফটি এভাবে আসে, এটা হচ্ছে বা হরফের মূল রূপ। শব্দের শুরুতে এই যে দাগ বরাবর দেখছেন, এটা হচ্ছে শব্দের শুরু, এটা হচ্ছে শব্দের মাঝখান, এটা হচ্ছে শব্দের শেষে আসে। ঠিক প্রত্যেকটি হরফ একই, তা একই সিস্টেম, সা একই। জিম, জিম হরফটি হচ্ছে আপনার জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয়। তো জিম হরফ আর হা হরফ এবং খ হরফ তিনটাই এক। হায়ের মধ্যে নক্তা নাই, জিমের নিচে নক্তা, খয়ের উপরে নক্তা। এই তিনটা জিনিস খেয়াল রাখবেন। আর হা দাবায় বলবেন জিম, খ। তো আরবি হরফগুলো যারা সহিভাবে শিখতে চাচ্ছেন কত ক্লাসে দেওয়া আছে, এবং যারা ক্লাসটি পাচ্ছেন না আমি লিঙ্ক দিয়ে দেব। আর আপনাদের সুবিধার্থে কোন কোন ক্লাস নিলে আপনাদের সুবিধা হবে, ভালো হবে, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি ওইভাবে ক্লাস নিতে চেষ্টা করব। তো জিমের প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ। হা হরফ, হা হরফের শব্দের শুরুতে, মাঝে, শেষে। খ হরফ শব্দের শুরু, মাঝে, শেষে। দাল, দাল হরফটি আবার কখনো বাম দিকে মিলিত হয় না, সবসময় ডান দিক থেকে। এই যে দেখছেন এই শব্দের শেষ, এটা হয় শুরুতে এভাবে আসবে, আর না হয় মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম। এই দুই রকম ব্যতীত আর ডাল হয় না, ডাল মিলে না। এদিক দিয়ে যদি আমরা ডাল মিলাইতে যাই এটা লাম হয়ে যাবে,
আর যদি আবার এই দিক থেকে অন্য হরফ দিতেও যাই সেটাও হবে না, এই হরফটাই কাটা যাবে। এই জন্য যেমন আলিফ আর এই দাল, তো এরকম আরো হরফ আছে যেগুলো পরে আর মিলিত হয় না। আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। আমরা জাল হরফে আসি। ডাল যেরকম, ডালও আমাদের সেম, শুধু ডালের উপর একটা নুক্তা বসছে, যার জন্য জাল হরফ উচ্চারিত। আবার রয়ের ক্ষেত্রে র আর যা একই, শুধু হরকতে পার্থক্য, নুক্তায় পার্থক্য। যেমন র হরফে নুক্তা নাই, যা হরফে নুক্তা আছে। র শুধু আমাদের ডান দিক থেকে মিলে, বাম দিকে মিলে না, এটাও মনে রাখতে হবে। আলিফ, দাল, র, ওয়াও, জা, হরফগুলো কিন্তু বাম দিকে মিলে না। এই যে দেখছেন, মাঝের রূপ, শেষের রূপ, আর কোনো রূপ নেই বলে। তো সিনের ক্ষেত্রে আবার একটু ভিন্ন। সিন হরফটি এই যে দেখেন, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। কয়টা স্তর বলেন? তিনটা। এই যে তিনটা দাঁত থাকলে বুঝতে হবে এটা সিন। তিন দাঁতের উপরে যদি তিন নক্তা দেয় সেটা হবে শিন, আর এক দাঁতের উপরে তিন নক্তা দিলে সা। এই যে এটা হচ্ছে একটা দাঁত, এই যে এখানে দেখেন এরকম একটা, দুইটা, তিনটা আছে, তাহলে তিন দাঁত। তিন দাঁতের নাম সিন। তিন দাঁত দিয়ে যে হরফটি আসবে এটার নাম সিন। আর এই তিন দাঁতের উপরে যখন তিনটা নক্তা হবে সে হরফের নাম হবে শিন। শিন হরফ, সিন হরফ সেম, শুধু নক্তায় ব্যবধান। সদ ডানে বামে উভয় দিকে মিলে সদ হরফ, এই যে দেখেন শব্দের শুরু, মাঝে, শেষে। বদ দেখছেন একই, শুধু নক্তা পার্থক্য। ত, এই তয়ের ক্ষেত্রে আবার খেয়াল করতে হবে, তো হরফের শুরু, মাঝে এবং শেষ। তো হরফের সাথে দেওয়া যায় ডান বাম মিলে, সমস্যা নেই। আর আইন, আইন হরফও শুরু, মধ্যখান, শেষ, আর শেষটা দিয়া এই যে এখানে আবার আরেকটা আইন লেখছে, অর্থাৎ এখানে এভাবেও হবে, এভাবেও হবে, কোনো সুবিধা নেই, যখন যেভাবে লেখা আসে। আইন যেভাবে দেখেছি আমরা ঠিক সেম ওয়াইন। তো পায়ের ক্ষেত্রে দেখেন কিছু কিছু হরফ মিল আছে, তো সে হরফগুলো আমরা একটা শিখলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। যেমন দেখেন ফায়ের এবং কফের ক্ষেত্রে প্রায় সেম সেম। গোলমাতা দিয়ে এক নক্তা দিলে ফা, দুই নক্তা দিলে কফ। কফের মাঝের রূপ, শেষের রূপ খেয়াল করেন। প্রথম শব্দের শুরুতে, মাঝে এবং শেষে। ফায়ের শুরু, মধ্য, শেষ। তো মধ্যমে এভাবে আসবে, এই ছেড়ে একটু থাকবে, ওই ছেড়েও, অর্থাৎ এক গোলমাতা দিয়ে যদি একটা নক্তা দেয় ফা, দুইটা নক্তা দিলে কফ, এতটুকুই। আর এই গোলমাতা দিয়ে আরেকটা অক্ষর আছে আমাদের ওয়াও, কিন্তু ওয়াও এর ক্ষেত্রে আবার একটু আলাদা। ওয়াও আর ফা অনেকটা ডিফারেন্ট। তো কফের পরে আমাদের আসে ক্যাফ। ক্যাফ হরফটা দেখেন, এটা একটু খেয়াল করার বিষয়। এই যে দেখছেন, এটা কিন্তু মূলত লামের মতো দেখা যায়। এই লাম আর এই কাপ সেম সেম, কিন্তু মাঝখানে পার্থক্যটা হচ্ছে মধ্যখান পেঁচানো। এই মধ্যখানটা পেঁচানো দেওয়ার কারণে এটাকে বলে মধ্যখান পেঁচানো কাপ। আমরা দেখতে পাচ্ছি এস, ইংরেজিতে যে এস হরফ আছে, অক্ষর আছে ওই এস এর মতো, হ্যাঁ। তো এরকম মাঝখানটাতে পেঁচানো থাকবে কাফে, আর লামে
পেঁচানোটা থাকে না, পার্থক্য। তারপরে দেখেন কাফ হরফের শব্দের শুরুতে এভাবে আসবে, ওই ছোটটাকে এখানে বড় করছে। আবার এখানে হচ্ছে মাঝখানে শব্দের মাঝে এরকম দুই সেট থেকে মিল থাকে, আর শব্দের শেষে পূর্ণাঙ্গ কাপ আসে, এই সেম কাপটা এখানে আসে। লাম, লাম হরফ এবং কি লাম হরফের একটা বিষয় বলছিলাম শুরুতেই, আলিফ আর লামের মধ্যে পার্থক্য। আলিফ হচ্ছে আপনার ডান দিক থেকে মিলবে, এখানে এসে শেষ। আর লামের ক্ষেত্রে লাম উভয় দিকে মিলে এবং কি বাম দিকে অবশ্যই মিলে, যে লাম বাম দিকে যায়, এটা হচ্ছে লাম, এটা শুরু। আর মাঝে দেখেন, মাঝের দুই দিক থেকে মিলিত, আলিফের মতো যদিও দেখতে দেখা যায়, কিন্তু এটা কি লাম। এই দুই দিক থেকে যখন মিলিত থাকবে তখন এটাকে লাম ধরতে হবে। আর যখন শেষে দিয়ে আসবে এটা তো বুঝে যায় লাম। তারপর আমরা খেয়াল রাখবো আলিফের ক্ষেত্রে এই দিক দিয়া লেখাটা থাকবে না, অর্থাৎ বামে মিল আসে না, শুধু ডান দিক থেকে লিখে সমাপ্ত হয়। তো মিম, মিম হরফটি এই যে মিমের প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ, শব্দের শুরু এবং মাঝে। এই শব্দের মাঝে একটু খেয়াল রাখতে হবে, শব্দের মাঝে আমাদের এক দাঁত দিয়া নিচে ছোট্ট করে দেখেন, এটা কোনো নোক্তা না। আমরা নোক্তার মধ্যে যদিও দেখা যায় নোক্তা দিলে বা হবে, এটা নোক্তা না, এটা একটু পেঁচানো থাকে স্বাভাবিকভাবে। তো মিম হরফটা কিভাবে লিখতে হয় আমি একটু আপনাকে আবার দেখায় দিই, তাহলে একটু সুবিধা হবে আপনাদের জন্য। এই যে দেখেন, আমরা যদি মিম হরফটা লিখি এভাবে, কিন্তু একটা এখানে একটা নোক্তা দিলে আমাদের এটা বা হবে, দুইটা নোক্তা দিলে ইয়া হবে। যদি নোক্তাগুলো মুছে দেই, উপরে যদি নোক্তা দেই তাহলে নুন হবে, উপরে দুইটা নোক্তা দিলে তা হবে, তিনটা নোক্তা দিলে তা হবে। এই এক দাঁত দিয়ে কিভাবে লিখবেন মিমটা দেখাই দিই। এই এভাবে আসার পরে আমরা যদি মিমের নিচে এরকম ছোট্ট একটু ঘুরিয়ে দিই তাহলে এটা কিন্তু মিম, এখানে এটা হচ্ছে মিম। আশা করি সকলে বুঝতে পারছেন। তো মিম হরফটা এভাবে লেখো, তো মিম। আর এটা এটা তো আপনারা বুঝতেই পারবেন, অসুবিধা নাই, এখানে নকশার মধ্যে দেখা যায়, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো মিমের মাঝের রূপ এটা আসবে, আর শেষের রূপ হয় এরকম, না হয় এরকম আসবে। অনেক সময় মিম একটু পেঁচানো আসে, এরকম ঘুরান দিয়ে পেঁচানো আসে, তো এটা হচ্ছে লেখার সুবিধাতে আসে। আশা করি আমরা বুঝতে পারছি। নুন, নুনের